মালতীর স্বামী দীনেশ একজন চা বিক্রেতা। তাদের পরিবারে ৩ জন। সে, তার স্বামী এবং তার একমাত্র ননদ রাখি। তার বিয়ের কয়েক মাস পরেই তার শাশুড়ি মা তাকে এই ননদটির দায়ভার দিয়ে চিরকালের জন্য বিদায় নেন। ছোটবেলা থেকে মালতী রাখিকে নিজের মেয়ের মতো করেই মানুষ করে। অনেক কষ্টসৃষ্ট করে তাকে ভালো কলেজে পড়াশোনাও করায়। মালতীর বিয়ের বয়স হয়েছে, তাই তারা বিভিন্ন জায়গায় মালতীর জন্য পাত্রের সন্ধান করে, কিন্তু কোনো পাত্রই বিনা পণে বিয়ে করতে রাজি হয় না। এদিকে তাদের পণ দেওয়ার সামর্থ্যও ছিল না। এই নিয়ে মালতীর এবং দীনেশের চিন্তার শেষ ছিল না। সেদিন সন্ধ্যাবেলা মালতী দীনেশকে বলে, শোনো, তুমি আজ একবার মোহনবাবুদের বাড়িতে যাবে। ছেলেপক্ষ তো কোনো খবরই পাঠালো না। তাদের কাছ থেকে জেনে আসো যদি কিছু বলে থাকে। মোহনবাবু আর কি বলবে মালতী, সেই তো একই কথা। মেয়েকে ছেলেপক্ষের পছন্দ হয়েছে, গাড়ি বাড়ি সোনাদানা এসব চাই। আমার কি সে সামর্থ্য থাকলে বোনটাকে বাড়িতে বসিয়ে রাখি? সবকিছু জেনে শুনে মোহনবাবু কেন যে এসব সম্পর্ক বাড়িতে নিয়ে আসে তা আমি জানি না। আমার তো কষ্ট একটাই, মায়ের মৃত্যুশয্যায় আমি মাকে কথা দিয়েছিলাম যে রাখিকে একটা ভালো বাড়িতে প্রতিষ্ঠিত ছেলের হাতে তুলে দেব। সেটা আমি পূরণ করতেই পারছি না। এ কথা বলতে বলতে মালতীর চোখে জল চলে আসে। রাখি দেখতে শুনতে সুন্দর এবং পড়াশোনাতেও ভালো ছিল, তবে একটু ভালো পাত্রের সন্ধান করতে গেলে দেখা যেত যে মেয়ে পছন্দ হলেও তারা আগে দেনা পাওনার বিষয় নিয়ে বেশি ব্যস্ত। এমনই বেশ কিছু সম্বন্ধ দেখা হয়, কিন্তু কোনোই ফল হয় না। দেখতে দেখতে বছর ঘুরে যায় এবং শীত কেটে বসন্ত দেখা দেয়। একদিন রাখির শরীর খুব অসুস্থ হয়। তার সারাদিন বমি হয় এবং পেট ব্যথা করে। পরের দিন মালতী ভোরবেলা কাঠের উনুনে বড় হাঁড়িতে করে চা করছিল, কিন্তু কাঠ ভিজে থাকায় ভালোভাবে উনুনটা জ্বলছিল না। এমন সময় দীনেশ সেখানে আসে এবং বলে, মালতী, চাটা হলো? আর কতক্ষণ সময় লাগবে? আমার যে এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি তো অনেকক্ষণ থেকেই চায়ের জল ফোটানোর চেষ্টা করছি, কিন্তু কাঠ তো সব ভিজে, কিছুতেই উনুনটা ধরাতে পারছি না। সকাল সকাল চা না পেলে বাবুরা অনেক বিরক্ত হয়ে যাবে। তার উপরে আজকে নতুন ম্যানেজার সাহেব আসছে, জানি না তিনি কেমন হবেন। আগের ম্যানেজার বাবুর মতো যদি রাগী হয় তাহলে আর রক্ষে নেই, আমাকে আর হয়তো ওখানে চাই বিক্রি করতে দেবে না। মালতীর ও দীনেশের কথা শুনে রাখি উঠানের এক পাশে যায় এবং জড়ো করে রাখা শুকনো পাতা কুড়িয়ে এনে মালতীকে বলে, এই নাও বৌদি, এই পাতাগুলোকে কাল থেকে আমি শুকনো করে রেখেছিলাম। এগুলো উনুন জ্বালাতে তোমার কাজে লাগবে। আরে রাখি, তুই এখন উঠে পড়লি কেন? তোর তো শরীরটা এখনো অনেকটাই দুর্বল। কাল রাতে অত বমি হলো। যা, এখন গিয়ে একটু রেস্ট নে। একটু পরে আমি তোর খাবার করে নিয়ে যাচ্ছি। বৌদি, তুমি এখানে একা একা কত কষ্ট করে সবকিছু করছো, আর আমি সেখানে গিয়ে রেস্ট নিতে পারি? না না, তুমি আমায় বলো কি করতে হবে, আমি তোমার সাথে সাথে সব কাজ করছি। এই, তুই বড্ড গিন্নি হয়ে গেছিস না? আমি তো তোকে বলেছি এখন কি রেস্ট নে, আমি সব কিছুই করে নিতে পারবো। এই বলে মালতী জোর করে রাখিকে পাঠিয়ে দেয়। চা হয়ে যাওয়ার পর সে দীনেশকে কেটলি করে চা দেয়। চায়ের কেটলি হাতে করে নিয়ে দীনেশ বেরিয়ে পড়ে। সে বিভিন্ন সরকারি অফিসগুলোতে চা বিক্রি করত। এতে করে কোনো রকম তার সংসার চলে যেত। সেদিন একটি অফিসে ঢুকে দেখে সেখানে নতুন ম্যানেজার সুপ্রিয় বাবু দামি শার্ট ও কোট পরে বসে আছেন। দীনেশ দরজা থেকে হেঁকে বলে, নতুন ম্যানেজার বাবু, চা খাবেন? গরম চা এনেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। ভিতরে আসুন, আপনি এইখানে দিয়ে যান। এরপর দীনেশ ভয় ভয় করে ভেতরে যায় এবং টেবিলে কাচের গ্লাস রেখে তাদের চা ঢালা শুরু করে। তাড়াহুড়ো করতে গিয়ে কয়েক ফোঁটা চা ম্যানেজার বাবুর দামি শার্টে ছিটকে পড়ে যায়। ভয় পেয়ে দীনেশ বলে, হায় হায়, এ কি হলো? আমাকে ক্ষমা করে দেবেন, আপনার হাতটা এইভাবে কেটে গেল, আর ওর জন্য আপনার ভালো জামাটাও নষ্ট হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিন। দীনেশকে এভাবে ভয়ে কাঁপতে দেখে ম্যানেজার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং তার কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলেন, আরে দীনেশ বাবু, আপনি এইভাবে কাঁপছেন কেন? এটা তেমন কিছু না, একটু আধটু তো এরকম হতেই পারে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। এভাবেই সুপ্রিয়বাবু দীনেশকে শান্ত করে। নতুন ম্যানেজারের এত ভালো ব্যবহার দেখে দীনেশ অবাক হয়ে যায়। সে কল্পনাও করতে পারছিল না যে এত বড় ম্যানেজার তাকে এভাবে আশ্বস্ত করবে। এরপর সে চায়ের টাকা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়। এভাবেই প্রায় প্রতিদিন ম্যানেজার বাবুর সঙ্গে তার গল্প হতো। দীনেশ তার পরিবারের সমস্ত গল্প, তার বোন, তার স্ত্রী, সবার কথাই ম্যানেজার বাবুকে বলে। একদিন দীনেশ মালতীকে বলে, জানো মালতী, নতুন ম্যানেজার বাবু দেশি জিনিসপত্র খেতে ভালোবাসেন। কচু শাক, তেঁতুলের টক, চুনো মাছ। আমি তো ওনাকে বলেই দিয়েছি যে আমার স্ত্রী খুব সুন্দর রান্না করতে পারে। উনি তো শুনে খুব খুশি হয়েছেন। আমি তো ভাবছি একদিন ওনাকে ডাকলে কেমন হয়। আরে এত বড় মানুষ আমাদের বাড়িতে আসবেন, কিন্তু আমরা ওনাকে কোথায় বসতে দেব, কিভাবে আপ্যায়ন করব?
উনি কি আর মেঝেতে বসে আমাদের মতো খেতে পারেন? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি তো ওনাকে চেনোই না। উনি আশরাফ বাবুদের মতো না, উনি খুব ভালো মানুষ, একেবারে মাটির মানুষ। আমাকে তো দীনেশ বাবু বলে ডাকে। তাহলে ভাবো তো দেখি মানুষটা কেমন সরল। তাহলে আর কি, তুমি কালীবরণে ওনাকে নিমন্ত্রণ করে আসো। পরশুদিন রবিবার আছে, ওই দিনই যেন উনি আমাদের বাড়িতে দুমুঠো খেয়ে যান। বেশ বেশ, আমি সকাল সকাল বাজার থেকে ওনার জন্য সুন্দর সুন্দর পছন্দের জিনিসপত্র এনে দেবো। তুমি ভালো করে বেশ রান্না করো তো। পরের দিন দিনেশ ম্যানেজার বাবুকে নিমন্ত্রণ করে। ম্যানেজার বাবুও দিনেশের কথায় রাজি হয়ে যান এবং নির্দিষ্ট দিনে দিনেশের বাড়িতে গিয়ে উপস্থিত হন। তাকে দেখে দিনেশের স্ত্রী মালতী বলে, আরে আরে বাবু আসুন, গরিবদের বাড়িতে আপনার স্বাগত। বসুন, এখানে বসুন। এই রাখি, বাবুর জন্য জল নিয়ে আয়। রাখি একটি ঘটিতে করে জল নিয়ে আসে এবং সুপ্রিয়কে দেয়। রাখিকে দেখে সুপ্রিয়র বেশ পছন্দ হয়। তারপর তারা তিনজনে মিলে সুপ্রিয়র খুব খাতির করে। এত আন্তরিকতা সুপ্রিয় আগে কোথাও পায়নি। সে তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। কয়েকদিন পরের কথা, হঠাৎ দিনেশের জন্ডিস হয়। এর ফলে সে সরকারি অফিসে গিয়ে চা বিক্রি করতে পারে না। দিনেশের বদলে রাখি কেটলি করে চা নিয়ে গিয়ে সবাইকে দেয়। রাখিকে দেখে সুপ্রিয় বলে, আরে রাখি, তুমি আজকে তুমি চা দিতে এসেছো যে? দিনেশ কোথায়? বাবু, আসলে আমার দাদার শরীর খুব খারাপ, জন্ডিস হয়েছে। সেজন্য ডাক্তারবাবু কয়েকদিন বাড়ি থেকে বেরোতে বারণ করেছে। সেজন্য আমি চা এনেছি। আচ্ছা আচ্ছা, তুমি এখানে আর দেরি করো না। এখন দাদা অসুস্থ, বাড়িতে অনেক নিশ্চয়ই কাজ আছে। যত তাড়াতাড়ি পারে বাড়ি ফিরে যাও। আর এতে কিছু টাকা আছে, এটা দিনেশকে দিও। কিন্তু বাবু, এটা কিসের টাকা? এই টাকা আপনি কেন দিচ্ছেন? এই টাকাটা আমি দিনেশ বাবুর চিকিৎসার জন্য দিচ্ছি, তুমি নিয়ে যাও। না না না, এই টাকা আমি কিছুতেই নিতে পারবো না। দাদা শুনলেই রাগ করবে। তাছাড়া আপনি শুধু শুধু কেনই বা দাদা চিকিৎসার জন্য টাকা দেবেন? আচ্ছা রাখি, তুমি কি আমাকে পর মনে করো? আমি কিন্তু দীনেশ বাবুকে দাদার মতোই ভাবি, তাই জন্য এ বিষয়ে তুমি আর কিছুই বলো না। নাও, এবারে আর আপত্তি করো না তো। সুপ্রিয়র কথা শুনে রাখি আর কিছু বলে না। সে টাকাটা নিয়ে নেয়। এরপর বেশ কয়েকদিন রাখি চা দিতে আসে এবং সুপ্রিয়র সঙ্গে তার কথাবার্তা হয়। একদিন সেই অফিসে বিজয় নামে এক সরকারি কর্মচারী রাখির কাছে আসে এবং বলে, এই, তুই দিনেশের বোন না? দিনেশকে তো দেখে মনে হয় না যে ওর এত সুন্দর বোন থাকতে পারে। এই বলে বিজয় অশ্লীল দৃষ্টিতে রাখির দিকে এগিয়ে আসে এবং তার হাত ধরে। এসব ঘটনায় রাখি ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং ছুটে সুপ্রিয়র অফিসে ঢুকে যায়। বিজয়ও পিছন পিছন সেখানে যায়। এসব দেখে সুপ্রিয় বলে, আরে আরে রাখি, তুমি কি করছো? আর বিজয়, তুমি এখানে এভাবে, কি ব্যাপার? ব্যাপার কিছু না স্যার, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ওর দাদার কি হয়েছে, তাতে করেই তো ও এইরকম ভাবে আচরণ করলো। আপনি তো ভালো করেই জানেন এসব ছোট লোকেদের রকম সকম একেবারে ভালো হয় না। এখানে আছে, কখন কি চুরি করবে তার ঠিক আছে, নিশ্চয়ই কিছু চুরি করেছে। আমি জিজ্ঞাসা করলাম বলে তো ভয়ে এখানে ছুটে চলে এলো। না না বাবু, আমি চোর নয়। আমি কোনো কিছুই চুরি করিনি। এই বাবু আমার সঙ্গে খারাপ খারাপ কথা বলছিল আর আমার গায়ে হাত দিচ্ছিল। সেজন্যই আমি ভয় পেয়ে এখানে চলে এসেছি। চুপ কর মিথ্যাবাদী, একেবারে চুপ কর। তোর এত বড় সাহস, তুই চুরি করে আমার নামে মিথ্যা কথা বলছিস? দাঁড়া দেখি, এক্ষুনি পুলিশ ডেকে তোকে জেলে পাঠানোর ব্যবস্থা করছি। এই কথা শুনে রাখি কেঁদে ফেলে। এতক্ষণে সুপ্রিয় পুরো ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছিল। সে এগিয়ে এসে বিজয়কে একটি চড় মারে এবং সেখান থেকে বার করে দেয়। এরপর সুপ্রিয় নিজে রাখিকে তাদের বাড়িতে ছেড়ে আসে। পরের দিন থেকে দিনেশ আবার চা নিয়ে অফিসে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন দিনেশ সুপ্রিয়কে বলে, বাবু, আমি কালকে আসতে পারবো না। কালকে আমার বোনকে ছেলেপক্ষ দেখতে আসছে। বুঝতেই তো পারছেন, আমি একা মানুষ, বাড়িতে অনেক কাজ থাকে। দিনেশের মুখে এ কথা শুনে সুপ্রিয় বড় ধাক্কা খায়, কারণ সে মনে মনে রাখিকে অনেক ভালোবেসে ফেলেছিল। রাখিকে অন্য কেউ দেখতে আসছে শুনে তার খুব কষ্ট হয়, কিন্তু সে সেই মুহূর্তে দিনেশকে কিছুই বলতে পারে না। পরের দিন ছেলে অমরকে নিয়ে তার মা রচনা দেবী সেখানে আসেন। রাখিকে দেখে তিনি বলেন, দেখুন, আপনাদের বোনকে আমাদের পছন্দ হয়েছে। আমার ছেলের প্রথম পক্ষের স্ত্রী ডিভোর্স নিয়ে চলে গেছে, তাই আমরা ওর দ্বিতীয় একটা বিয়ে দিচ্ছি। না হলে আপনাদের মতো গরিব বাড়িতে ছেলের বিয়ে দিতে আমার একেবারেই মত নেই। যাই হোক, দেনা পাওনার কথাটা এবার আসি। আপনি 5 লাখ টাকা ক্যাশ, একটি গাড়ি আর 10 ভরি সোনা দেবেন। বাকি মেয়েদেরকে যা দেওয়া হয় তা তো দেবেনই, ও নিয়ে আমার কিছু বলার নেই। আপনি কি বলছেন? এ তো আমার সামর্থ্যের বাইরে। সামর্থ্যের বাইরে বললেই চলবে? আমার ছেলে সরকারি চাকরি করে। সরকারি চাকরিওয়ালা পাত্র খুঁজতে গেলে তো এরকম একটু আধটু খরচ করতেই হবে। রচনা দেবীর কথা শুনে মালতী ভীষণভাবে রেগে যায় এবং বলে, দেখুন রচনা দেবী, আপনার ছেলে সরকারি চাকরি করতে পারে, কিন্তু ও যে একটি ডিভোর্সি সে কথা আপনি হয়তো ভুলে যাচ্ছেন।
আপনি যদি বিনা পণেও আমার ননদকে বিয়ে করে নিয়ে যেতে চাইতেন তবে আমি ওর সাথে আপনার ছেলের বিয়ে দিতাম না। আমরা গরিব বলে আপনি কি ভেবেছেন? যা ইচ্ছা তাই বলে যাবেন? আমার ননদ রাস্তায় পড়ে নেই যে আপনাদের মতো লোভী বাড়িতে আমি ওর বিয়ে দেব। বাবা, তোমার ননদকে নিয়ে দেখছি তো তোমার বড় বড় স্বপ্ন। তা কোথা পাবে রাজবাড়ি যেখানে তোমার ননদকে রানী বানিয়ে পাঠাবে? খুঁজলে নিশ্চয়ই পাবো, আর আপনাদের থেকে 1000 গুণ ভালো পাবো। হ্যাঁ হ্যাঁ, খোঁজো খোঁজো, দেখি কোন রাজপুত্র এসে তোমার ননদকে বিয়ে করে নিয়ে যায়। সারা জীবন এই ঘরে বসে বসে বুড়ো না হয়ে গেলে আমার নাম পাল্টে রেখে দেবে। এভাবেই যখন রচনা দেবী তাদেরকে অপমান করছিল, ঠিক সেই সময় সুপ্রিয় তার মা অন্নপূর্ণা দেবীকে নিয়ে সেখানে আসে। অন্নপূর্ণা দেবী একটি সুন্দর দামি শাড়ি ও সারা গায়ে দামি গয়নাকাটি পরে একটি আশীর্বাদের থাল নিয়ে এগিয়ে এসে বলেন, কই দেখি দেখি আমার ছেলের পছন্দ কেমন। ও মা, এ তো দেখছি সাক্ষাৎ লক্ষ্মী। হ্যাঁ রে অপূর্ব, তোর পছন্দ যে এত ভালো হবে তা তো আমি কল্পনাই করতে পারিনি। এরপর তিনি সবার সামনে অপূর্বের পছন্দের কথা বলেন। সবকিছু শুনে দীনেশ এবং মালতী খুব খুশি হয়ে যায়। অন্যদিকে রচনা দেবী খুব লজ্জিত হয়ে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যান। অন্নপূর্ণা দেবী রাখিকে একটি দামি হার পরিয়ে আশীর্বাদ করেন এবং বলেন, মা, আমার এই একমাত্র ছেলে। আমার শ্বশুরমশাই বিজয়নগরের জমিদার ছিলেন। ছেলে শহরে চাকরির জন্য চলে আসে। তারপর সেই জমিদার বাড়ি ফাঁকা পড়ে রয়েছে। সেখানে তোমাকে খুব দরকার। তুমি তাড়াতাড়ি চলে এসো মা, নিজের বাড়ির সংসার সব বুঝে নাও। এসব কিছু দেখে শুনে মালতীর চোখে জল চলে আসে এবং সে বলে, আমি কল্পনাও করতে পারছি না আমার ননদ এই কুঁড়ে ঘর ছেড়ে একটা রাজপ্রাসাদে গিয়ে উঠবে। আমার এতদিনকার স্বপ্ন আজ পূরণ হচ্ছে। কয়েকদিনের মধ্যেই মালতী ও অপূর্বর বিয়ে হয়ে যায় এবং সে রাজবাড়ির একমাত্র বউ হয়। রাখি নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিল না। সারা জীবন এত দুঃখ কষ্টের মধ্যে থেকে সে যে এত সুখ পাবে তার কাছে এটা স্বপ্নই ছিল। তার এই সুখের জন্য তার দাদা বৌদিরও আনন্দের সীমা ছিল না। নমিতা দেবী তার মাঠ থেকে মটরশুঁটি তুলে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যান। অনেকক্ষণ বসার পর কালো নামে এক পাইকারি ব্যবসায়ী তার কাছে আসে এবং বলে, কি গো দিদি, মটরশুঁটি কত করে দিচ্ছ? সব শুঁটিগুলো পেকে গেছে। তাছাড়া বাজারটা এখন খুব ভালো নেই। এবারে কড়াইশুঁটিতে পুরো লস খেয়ে গেলাম জানিস। চাষে যা পয়সা খরচ হয়েছে সেই টাকাটাই ওঠেনি। 10 টাকা করে কেজি নিয়ে যা ভাই, একেবারে কম দামে দিচ্ছি। 10 টাকা করে কম কি গো? এ তো খুচরো রেট। পাইকারি নেব, 4 টাকা করে কেজিতে দাও, তাহলে সবটা নিয়ে নেব। কি বলিস রে? 4 টাকা যে আমার মজুরি পড়বে না রে। না 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 না, তার থেকে আমি কড়াইশুঁটি ফেলে দেবো, সে ভালো। তোমারও না দিদি খুব জোর। ঠিক আছে নাও, তোমার কথাও রাখো আমার কথাও রাখো, 6 টাকা করে দাও। আরে 1 পয়সাও কিন্তু বেশি দিতে পারবো না, এই বলে দিলাম। তাও আমি বলে বেশি রেট দিচ্ছি, অন্য কেউ হলে 4 টাকার 1 পয়সা বেশি দিত না। এভাবে অনেক দামাদামি করার পর বাধ্য হয়ে নমিতা দেবী 6 টাকা কেজি ধরে সেই মটরশুঁটিগুলোকে কালোকে বিক্রি করে দেন। নমিতা দেবী খুবই সাদাসিধে ধরনের মহিলা ছিলেন। তিনি বুঝতেই পারেননি কালো ব্যবসায়ী তাকে ঠকিয়ে মুনাফা করছে। এভাবেই দিনের পর দিন তিনি অনেক কম দামে মাঠের কড়াইশুঁটিগুলো বিক্রি করতে থাকেন। এমনই একদিন তিনি মাঠে কড়াইশুঁটি তুলছিলেন। এমন সময় টুটুল নামের এক বাচ্চা মেয়ে মাঠে এসে তাকে বলে, ঠাকুমা, ও ঠাকুমা, তুমি এখানে কড়াইশুঁটি তুলছো? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। তুমি এক্ষুনি বাড়ি যাও, গিয়ে দেখো কে এসেছে। কে এসেছে রে টুটুল? ও পাড়ার রমা এলো নাকি? তাকে তুই মাঠে ডেকে দে না, এখানে আমার সঙ্গে দুটো গল্প করে যাক। আমার যে মেলা কাজ পড়ে রয়েছে। না গো ঠাকুমা, রমা দিদা নয়, তোমার ছেলে এসেছে। হ্যাঁ গো, সে আবার সঙ্গে করে একটা টুকটুকে বউ এনেছে। গিয়ে দেখো গিয়ে। কি বলিস রে পোড়ামুখী, বউ কি এনেছে? তাহলে এতক্ষণে বলছি কি, গিয়ে দেখো, আমি চললাম। এরপর নমিতা দেবী হাতের কাজ ফেলে বাড়ির দিকে রওনা হন এবং বাড়ি গিয়ে দেখেন সত্যি সত্যি তার ছেলে জগদীশ একটি মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে। মেয়েটির পরনে লাল টুকটুকে শাড়ি। এসব দেখে তিনি বলেন, আরে খোকা, এটা কে? কাকে সঙ্গে করে এনেছিস তুই? মা, এ হলো মৌমিতা, তোমার বৌমা। আমরা আজকে বিয়ে করে মন্দির থেকে এসেছি। এ কি বলছিস তুই? তোকে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছি, আর তুই কিনা বিয়ে করে বাড়ি ফিরলি, তাও আবার আমাকে না জানিয়ে। জানি না কোথাকার মেয়ে কার মেয়ে। তুমি আমাকে ক্ষমা করে দাও মা,
পরিস্থিতি এমন হয়ে গেছিল যে আমি কি করব না করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না। মৌমিতা আমাদের কলেজেই পড়ে, ওর বাবা মা নেই, ওর কাকা জোর করে এক বুড়ো 3 ছেলে বাপের সঙ্গে বিয়ে দিচ্ছিল, ও সেখান থেকেই পালিয়ে এসেছে। তাই কিছু উপায় না পেয়ে বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। সবকিছু শুনে নমিতা দেবীর রাগ পড়ে যায়। এরপর তিনি মৌমিতাকে বলেন, শোনো বৌমা, তুমি শহরের মেয়ে, শহরে বড় হয়েছো, পড়াশোনা করেছো, এখন আমাদের সঙ্গে এই গ্রামে থাকতে পারবে তো? তোমার কোনো অসুবিধা হবে না তো? না মা, আমার এখানে থাকতে কোনোই অসুবিধা হবে না। যেখানে আপনারা থাকতে পারেন সেখানে আমি অনায়াসে থাকতে পারবো। যাকগে, তাহলে আর চিন্তা নেই। তবে একটা কথা বলতেই হবে, আমার ছেলের পছন্দ কিন্তু খুবই ভালো। এরপর তিনি তাদেরকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরের দিন সকালবেলা মৌমিতা ঘুম থেকে ওঠে এবং বাড়ির সমস্ত কাজকর্ম করে ফেলে। নমিতা দেবী ঘুম থেকে উঠে দেখেন তার বৌমা ঘরদোর গুছিয়ে এবং খাবার দাবার রান্না করে রেখেছে। এইসব দেখে তিনি খুবই খুশি হয়ে যান। এমন সময় তিনি মাঠে যাওয়ার জন্য তৈরি হয়ে তার ছেলে এবং বৌমাকে বলেন, বৌমা, আমি মাঠে যাচ্ছি, ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে। জগদীশের হাতে আমার খাবারটা মাঠেই পাঠিয়ে দিও, কেমন? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম মা, এবারে মটরশুঁটি চাষ কেমন হয়েছে আর দামটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে তো? আর বলিস না বাবা, এবারে চাষ তো খুবই ভালো হয়েছে, কিন্তু বাজার খুবই মান্দা। এই তো কাল পর্যন্ত কালোকে 6 টাকা করে কেজি পাইকারি করে এলাম। সে কি মা, শহরে তো মটরশুঁটি 80-90 টাকা কেজি, গ্রামে তা না হলে অন্তত 50 টাকা তো হবেই। আপনি মাত্র 6 টাকা করে কেজি বিক্রি করছেন, এ তো খুবই ঠকা হচ্ছে। কি করব বলো মা, কেউ যদি না কিনতে চায় তাহলে তো চাষের জিনিসগুলোকে ফেলতে হবে আমাকে। তার থেকে যা টাকা আসে তাই ভালো। এরপর নমিতা দেবী তার বাঁশের ঝুড়ি নিয়ে মাঠে চলে যান। তখন মৌমিতা জগদীশকে বলে, এই শোনো, আমাদের তো শহরে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। ওখানে গেলে কাকা কাকিমাদের গুন্ডাগুলো আমাদেরকে ঠিক খুঁজে বার করে নেবে। তার থেকে এই গ্রামেই থেকে যায়, আর মায়ের সঙ্গে সাহায্য করে এখানে কিছু করলে হয় না? কিন্তু সে তো ঠিক আছে, কিন্তু গ্রামে থেকে কি করে টাকা পয়সা রোজগার হবে বলো? দেখতেই তো পাচ্ছো চাষবাসের যা অবস্থা। তুমি কি করার কথা ভাবছো মৌমিতা, একটু পরিষ্কার করে বলো তো। ভাবছি তো অনেক কিছুই। তুমি এখন মায়ের খাবারটা নিয়ে যাও আর মাকে কাজে সাহায্য করো। বাড়ি ফিরে এলে সন্ধ্যাবেলা কথা হবে, কেমন? সন্ধ্যাবেলা নমিতা দেবী এবং জগদীশ বাজার থেকে ফিরে আসে। নমিতা তাদেরকে খাবার খেতে দিয়ে বলে, কি গো, আজকে বাজার কেমন গেছে? দামটা কি একটু বেশি হয়েছে নাকি আগের দিনের মতোই হলো? আজকের তো বাজার আরো খারাপ, পাইকারিরা তো কোনো মতে মটরশুঁটি কিনতেই চাইছে না, জোর করে 5 টাকা কেজি দরে বিক্রি করতে হলো। এবছর যে বাজারে কি হলো উপরওয়ালাই জানে। দিনকে দিন যেন ব্যবসার অবস্থা খারাপ হচ্ছে। মা, আমি ভাবছিলাম কি, আমরা যদি একটা ধাবা খুলি তাহলে কেমন হবে? এই ধরুন, যে মটরশুঁটিগুলো আমরা বাজারে কম দামে বিক্রি করছি, সেই মটরশুঁটিগুলোকে দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করে বিক্রি করব। সে তো ঠিক আছে বৌমা, কিন্তু এই ব্যবসা কি চলবে? মানে ধরে নাও আমাদের কাছে তো কড়াইশুঁটি ছাড়া আর কিছুই নেই। কড়াইশুঁটি দিয়ে আর কি এমন রান্না হতে পারে? কেন চলবে না মা? তাছাড়া মটরশুঁটি দিয়ে তো অনেক ধরনেরই খাবার তৈরি হয়। এই ধরুন, মটরশুঁটির কচুরি, মটরশুঁটির পরোটা, ফ্রাইড রাইস, আরও অনেক কিছু। মৌমিতা খারাপ কিছু বলেনি, শহরে কিন্তু এই ধরনের ধাবাগুলো খুব চলে। আর তাছাড়া আমাদের গ্রামে এইরকম কোনো বড় খাবারের দোকানই নেই, গ্রামের মানুষেরা নতুন ধরনের কিছু খাবার খেতে পাবে। ঠিক আছে, তোমরা যদি তাই চাও তাহলে তাই হোক। আর শোনো, দেরি না করে কাল থেকে আমরা এইসব কাজে লেগে পড়ি। পরের দিন সকাল সকাল জগদীশ একটি ঠেলা গাড়ি কিনে আনে এবং সেই ঠেলা গাড়িতে লেখা হয় বউ শাশুড়ির কড়াইশুঁটি ধাবা। এদিকে নমিতা দেবী এবং মৌমিতা সারা দিন ধরে কড়াইশুঁটি দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করেন এবং তারা সেইগুলো ঠেলা গাড়িতে চাপিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এরপর মৌমিতা জোরে জোরে হাঁকতে থাকে, দাদা দিদিরা এদিকে আসুন, আসুন, কড়াইশুঁটির কচুরি খেয়ে যান। গরম গরম কচুরি, টাটকা ফ্রেশ মাঠের তোলা কড়াইশুঁটির কচুরি, পরোটা, পকোড়া, তাড়াতাড়ি আসুন। কিছুক্ষণের মধ্যেই সেখানে কয়েকজন এসে উপস্থিত হয় এবং তাদের মধ্যে একজন ক্রেতা বলে, মটরশুঁটি কচুরি কত করে দিচ্ছ? দাদা, 4টে কচুরি 20 টাকা। একবার খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা হবে, গ্যারেন্টি দিয়ে বললাম। তাহলে দাও 1 প্লেট, খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদের মটরশুঁটি কচুরি। এবং তাদেরকে সেই খাবার খুবই ভালো লাগে। খাবার খেয়ে সেই ক্রেতা বলে, কচুরি তো খুব ভালো হয়েছে গো, দাও আরো 2 প্লেট দাও, বাড়ির জন্য নিয়ে যাই। আমার মেয়ে আবার কচুরি খেতে খুব ভালোবাসে। এভাবেই প্রথম দিনে তাদের খুব ভালো বিক্রি হয়। বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে তারা খেতে বসে। খেতে খেতে নমিতা দেবী বলেন,
তুমি ঠিকই বলেছিলে বৌমা, গ্রামের মানুষ তো মটরশুটির কচুরি পকোড়া এগুলো খুবই তৃপ্তি করে খাচ্ছে। এভাবেই চললে ব্যবসাটা বেশ দাঁড়িয়ে যাবে আর আমাদের ভালো দিন ফিরে আসবে। তোমার বুদ্ধি সত্যি খুব কাজের বৌমা। শুধু বুদ্ধিই কাজ না মা, তোমার বৌমা খুব কাজের। ওর হাতে রান্নাটাও কিন্তু সবাই প্রশংসা করছে। সে তো 100 বার। বৌমা রান্না তো খুবই ভালো। শহরের মেয়ে হয়েও যে এত ভালো রান্না করতে পারে তা আমার ধারণা ছিল না। আমি শহরের মেয়ে হতে পারি মা, কিন্তু শহরের বাকি মেয়েদের মতো কখনোই আমি আরামের জীবন কাটাইনি। আমার কাকা কাকিমা আমার উপরে প্রচুর অত্যাচার করেছে। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি আমি। তুমি এভাবে বলছো কেন বৌমা? আমি কি তোমার মা নই? আর আমার কাছে কি তুমি ভালো নেই নাকি? এ মা, ছি ছি ছি, আপনি তো আমার অনেক খেয়াল রাখেন। বাপের বাড়িতে যা যা পাইনি তা আমি শ্বশুর বাড়িতে এসে পেয়েছি। তোমাদের বউ শাশুড়ি কি কথা বলা শেষ হলো? এবার ঘুমানোর ব্যবস্থা করো। কাল আবার ভোর ভোর উঠে মাঠে গিয়ে কড়াইশুঁটি ভেঙে নিয়ে আসতে হবে। আবার রান্নার সরঞ্জামও কিনতে বাকি আছে। তার উপর আবার ঠেলা গাড়ি করে ওই মালগুলো বাজারে নিয়ে যেতে হবে। এরপর তারা ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা উঠে আবার যথারীতি তারা রান্না বান্না করে বাজারে আসে। বাজারে তাদের বিক্রিটা ভালোই হয়। এমনই সময় হঠাৎ করে কালো ব্যবসায়ী সেখানে এসে উপস্থিত হয় এবং তাদেরকে দেখে বলে, কি গো দিদি, তুমি আবার নাকি ব্যবসা খুলেছো? তার কড়াইশুঁটি আর হাটে আনারও কেন? না ভাই, ও ব্যবসায় অনেক লস, আমার পোষায় না মোটে। ও আচ্ছা, এটা তোমার ছেলে তো? একে তো চিনি। আর ওটা কি, বৌমা নাকি? হ্যাঁ, ও আমার বৌমা, শহর থেকে এসেছে। ওর বুদ্ধিতেই তো আজ আমরা এই ব্যবসাটা করেছি। এসব কথা শুনে কালো মনে মনে বলে, ও আচ্ছা, তাই বলো? শহরের মেয়ে বলেই এত বুদ্ধি ধরে এখন খাবারের দোকানে ব্যবসা করছে, আর আমার ব্যবসা মার খাচ্ছে। বুড়িকে ঠকিয়ে কত সস্তায় সবজিগুলো কিনতাম, তাতে অনেকটাই লাভ হতো, আর এই মেয়েটার জন্য সব গেল। এরপর থেকে কালো তাদের উপরে হিংসা করতে শুরু করে এবং ভাবতে থাকে কিভাবে এই বউ শাশুড়ির ব্যবসাকে বন্ধ করবে। এদিকে কুবুদ্ধি করে সে কয়েকজন লোককে কিছু টাকা দিয়ে সে দোকানে পাঠায়। দোকানে গিয়ে লোকগুলো কড়াইশুঁটির কচুরির অর্ডার দেয়। এরপর তারা কড়াইশুঁটির কচুরি খেতে খেতে অজ্ঞান হয়ে পড়ে। এমন সময় আশপাশের কয়েকজন ছুটে আসে। তাদের মধ্যে একজন বলে, আরে আরে, এদিকে কি হচ্ছে? এরা এখানে মাথা করে পড়ে গেছে কেন? তাই তো। এমন সময় কালো সেখানে আসে এবং বলে, নিশ্চয়ই বউ শাশুড়ি মিলে কিছু খাবারে গোলমাল করেছে, না হলে একসঙ্গে কিভাবে দুজনে অজ্ঞান হয়ে যেতে পারে? তাই তো, এরা তো দেখছি খেতে খেতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনারা খাবারে কি মিশিয়েছেন বলুন তো, যে এরা এভাবে অসুস্থ হয়ে পড়েছে? আমরা খাবারে কিছুই মেশাইনি। হয়তো ওনাদের শরীর অসুস্থ ছিল, তাই ওনারা এভাবে পড়ে গেছেন। কিন্তু বিশ্বাস করুন, আমাদের খাবার একেবারে টাটকা ফ্রেশ। মিথ্যে কথা, লোক ঠকিয়ে ব্যবসা করছে। কম দামে সস্তায় বাসি পচা খাবার খাইয়ে মানুষের প্রাণের সঙ্গে তোমরা খেলছো। আমরা মোটেই এরকম হতে দেব না। আমরা আজকে এই দোকান এখান থেকে তুলে দেব। কালুর কথা শুনে আশেপাশের লোকজন সবাই তাদের সঙ্গে সহমত হয় এবং তারাও চিৎকার চেঁচামেচি করতে থাকে। ঠিক এমনই সময় জগদীশ একজন ডাক্তারবাবুকে সেখানে ডেকে আনেন। ডাক্তারবাবু লোকগুলোর দুটি পরীক্ষা করেন এবং বলেন, এরা তো পুরো সুস্থ স্বাভাবিক আছে, এদের তো কোনো অসুবিধা হয়নি, এদের তো কিছুই হয়নি। হয়তো কোনো কারণে রোদে গরমে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, এছাড়া আর কিছুই নয়। ডাক্তারবাবুর কথা শুনে হইচই থেমে যায়। ততক্ষণ লোকগুলো উঠে বসে। তখন মৌমিতা প্লেটে করে কিছু খাবার নিয়ে এসে সবার সামনে খেয়ে দেখায় এবং বলে, দেখুন, আমি আপনাদের সামনেই সব খাবারগুলো খেলাম, কিন্তু আমার কি কিছু হলো? আমি কি অজ্ঞান হয়ে পড়েছি? এইসব ওই লোকটারই কাজ। এই কালো ব্যবসায়ী আমার শাশুড়িকে ঠকিয়ে ব্যবসা করত, আর ও যখন দেখছে সেই পথ বন্ধ হয়ে গেছে, তাই প্ল্যান করে আমাদের বদনাম করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। এই মেয়ে দুটোকেই জিজ্ঞাসা করা হোক, না হলে ওদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। পুলিশের কথা শুনে ভয়ে ভয়ে লোকগুলো তাদের ভুল স্বীকার করে এবং বলে যে কালোই তাদেরকে পয়সা দিয়ে এরকম করতে বলেছিল। এভাবে কালোর সত্যতা সবার সামনে আসে এবং লোকজন পুলিশ ডেকে কালোকে ধরিয়ে দেয়। এভাবেই বউ শাশুড়ির কড়াইশুঁটির ধাবা দুর্নামের হাত থেকে মুক্তি পায় এবং তারা মনের শান্তিতে ব্যবসা করতে থাকে।